রাজনীতি বাইরে করবেন, কিন্তু সংগঠনের ভিতরে না। সংগঠনের ভিতরে কোনো রাজনীতি নাই। 2 নম্বর, রাষ্ট্রীয় শ্রম আইন লঙ্ঘনকারী, সড়ক মহাসড়কে বিশৃঙ্খলাকারী কোনো ড্রাইভার এই সংগঠনের অন্তর্ভুক্ত নয়। রাষ্ট্রীয় শ্রম আইন লঙ্ঘনকারী কি? সড়ক মহাসড়কে ট্রাফিক আইন থেকে শুরু করে যেসব মহাসড়কের নিয়ম কানুন আছে এইগুলো যদি ভঙ্গ করেন এবং কি সড়ক মহাসড়কে বিশৃঙ্খলাকারীকে এক ড্রাইভার আরেক ড্রাইভারের সাথে ঝগড়া করবেন, রাস্তাঘাটে মানুষকে গালিগালাজ করবেন, মুখ খারাপ ভাষায় গালিগালাজ করবেন, এগুলো বিশৃঙ্খলাকারী। তো এরকম লোক কখনোই সংগঠনের অন্তর্ভুক্ত নয়। 3 নম্বর, ইহা একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন যাহা নিজস্ব অর্থায়নে শুধু 64 জেলা মোটর শ্রমিকদের নিয়ে সংগঠন। এটা একটি স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠন। আমরা কিন্তু স্বেচ্ছায় সেবা দিয়ে যাচ্ছি। হ্যাঁ, মানবিক সংগঠন, মানবিক দিক বিবেচনা করে মানুষের সেবা দিয়ে যাচ্ছি। এইটা 64 জেলার মোটর শ্রমিকদের নিয়ে সংগঠিত। এটা কিন্তু বলিনি 64 জেলার ড্রাইভারদের নিয়ে সংগঠিত, মোটর শ্রমিকদের নিয়ে সংগঠিত। ড্রাইভার, হেল্পার, সুপারভাইজার সবাই আমাদের সংগঠনের লোক। যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা হয়তো বা ফর্ম করতে পারে, কিন্তু প্রত্যেকটা হেল্পার, সুপারভাইজার আমাদের সেবা পায় এবং কি প্রত্যেকটা ড্রাইভারের চেয়ে আমাদের কাছে তাদের অগ্রাধিকার বেশি। তারা যেন না বলতে পারে যে আমাদেরকে অবহেলার চোখে দেখছে। আমরা প্রত্যেকটা মোটর শ্রমিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ। 4 নম্বর, এই সংগঠনটি কোনো সড়ক পরিবহন ফেডারেশনের আওতাধীন নয়। তবে আমরা বিশ্বাস করি সড়ক পরিবহন ফেডারেশনের নেতাকর্মীরা আমাদের অভিভাবক। তাদের আদর্শে গুণান্বিত হয়ে পাশাপাশি মোটর শ্রমিকদের জীবনমান আরও উন্নয়নের জন্য কার্যক্রম অব্যাহত রাখবো। এই সংগঠনটি কোনো সড়ক পরিবহনের ফেডারেশনের আওতাধীন নয়, কখনো আওতাধীন হবেও না। তবে আমরা বিশ্বাস করি সড়ক পরিবহনের ফেডারেশনের নেতাকর্মীরা আমাদের অভিভাবক। আমরা এই কারণে তাদেরকে অভিভাবক বলে থাকি, আমরা কখনো নেতা হব না। আমরা ড্রাইভার সাহেব হিসাবে বাঁচবো। তারা ফেডারেশনের নেতা, তারা আমাদেরও নেতা, কারণ আমরাও তাদের শ্রমিক। আমরা নেতা হওয়ার জন্য আসি নাই। আবার এখানে বলা আছে তাদের জীবনমান, মোটর শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। অবশ্যই ড্রাইভার সাহেবরা যেন তারা তাদের অধিকার বাস্তবায়ন করতে পারে, প্রত্যেকটা সেক্টরে যেন তারা সুযোগ সুবিধা পায়, এগুলোর জন্য আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। 5 নম্বর, এই সংগঠনের দায়িত্বশীল হওয়ার জন্য 4 গুণে গুণান্বিত হতে হবে। যেমন ন্যায়পরায়ণ, সত্যবাদী, আমানতদারী, উদারতা ও শৌখিনী। আপনাকে অবশ্যই সত্যবাদী হবে। 2 গাড়িতে লাগবেন, আপনার দোষ থাকা সত্ত্বেও আরেক ড্রাইভারের উপরে দোষ চাপায় দিবেন, এগুলো আমরা এলাও করবো না। আবার বলা হয়েছে ন্যায়পরায়ণ, এই হঠাৎ এক ড্রাইভার আরেক ড্রাইভারের গায়ে হাত দেওয়া যাবে না। আপনাকে ন্যায়পরায়ণ হতে হবে। ন্যায়পরায়ণ, আপনার ন্যায়ের সঙ্গে কাজ করতে হবে। সত্যবাদী, সত্য কথা বলতে হবে। আমানতদারী ও শৌখিনী, এই মোটর ডিপার্টমেন্টে আমানতদারী। আমানত কি? এক ড্রাইভার আরেক ড্রাইভারের হাওলায় একটা গাড়ি রেখে গেছে, রাইখা দেওয়ার পর দেখবেন যে ড্রাইভার হেল্পাররা কি করে, অনেক সময় তাদের দ্বারা ক্ষতি হয়ে যায়। এগুলো যেন না হয়, এই কারণে বলছি আমানতদারির কথা। 6 নম্বর, এই সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দল অথবা অন্যান্য দল অথবা প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় এই সংগঠনকে প্রভাবিত করতে চায়, তাহলে নির্যাতিত মোটর শ্রমিক সংগঠনের সর্বাত্মক আইন প্রয়োগ করে তার বিরুদ্ধে সঠিক প্রমাণের ভিত্তিতে সর্বাত্মক শাস্তির ব্যবস্থা করা হবে। ধরেন আপনি রাজনীতি করেন, একটা বাইরের বিষয়, সংগঠনে আপনি সংগঠন করেন, আপনি সংগঠনে অন্যান্যটায় কিছু হয়েছে, আপনি সংগঠনের নিয়ম মানলেন না, ওই যে রাজনীতির গরম দেখায় সংগঠনকে প্রভাবিত করলেন, কিংবা কোনো প্রভাবশালী, আপনি যদি প্রভাবশালী ব্যক্তি হয়ে সংগঠনে ঢুকেন, ওই প্রভাব যদি সংগঠনের ভিতরে খাটাইতে চান, তাহলে এই নির্যাতিত মোটর শ্রমিক সংগঠন আপনার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবে। 1 মিনিটও চিন্তা করবে না। 7 নম্বর, সড়ক মহাসড়কে দুর্ঘটনা এড়ানো, সুশৃঙ্খল ব্যবস্থা ফেরত আনার জন্য বেতনের আওতা, কর্মঘণ্টা আওতা, প্রত্যেকটা সেক্টরে লাইসেন্স ভিত্তিক সুশৃঙ্খল ব্যবস্থা করা হচ্ছে, সুব্যবস্থা করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সড়ক মহাসড়কে দুর্ঘটনা এড়ানো, এটা কিন্তু আমাদের দ্বারা সম্ভব। আপনারা জানেন বাংলাদেশে যে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাগুলো হয়, আমাদেরকে স্বীকার করতে হবে 50% অ্যাক্সিডেন্ট আমাদের ড্রাইভারদের জন্য হয়, আর 50% হয় ফ্যামিলি ডিপ্রেশন, পাবলিকের দোষে।
সত্য কিনা? 50% অ্যাক্সিডেন্ট আমরা যদি কমাই আর 50%-এর ভিতরে 20% এমনিতেই কমে যাবে। তো অ্যাক্সিডেন্টের হার একবারে কমানো সম্ভব না, অন্তত পক্ষে 100%-এর ভিতরে 70% যদি আমরা কমায় আনতে পারি তাহলে এই নির্যাতিত মোটর শ্রমিক সংগঠনের মুখ অবশ্যই একটু উজ্জ্বল হবে। তারপরে আছে যে কোনো জুলুম অন্যায় অত্যাচার সহ নির্যাতিত মোটর শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে কোনো স্বার্থ ছাড়াই স্বইচ্ছায় সর্বাত্মক প্রচেষ্টা ও সংগ্রাম চালাতে হবে শান্তিপূর্ণভাবে। এখানে বলা হয়েছে মোটর শ্রমিকদের উপরে যে কোনো জুলুম অত্যাচার সহ নির্যাতিত মোটর শ্রমিকদের ন্যায্য দাবি অধিকার আদায়ের লক্ষ্যে আপনি সংগ্রাম করতে পারবেন, সেটা শান্তিপূর্ণভাবে। এক ড্রাইভারকে অন্য কেউ মারছে কিংবা কোনো ঘটনায় নির্যাতিত কিংবা জুলুম অন্যায় অত্যাচারের শিকার হয়েছে, সেই জায়গায় আপনি সংগ্রাম করতে পারবেন, সেটা হইতে হবে শান্তিপূর্ণভাবে। ওই জায়গায় যায় যদি আপনি গালিগালাজ করেন, সন্ত্রাসীর মতো আক্রমণ করে তাকে মারধরের শিকার করেন, এইটা করা যাবে না। আপনি সংগ্রাম হাসি মুখেও করতে পারেন, শান্তিপূর্ণভাবে সংগ্রাম করতে পারেন, এইগুলো আপনাকে শিখতে হবে। তো ধন্যবাদ। তারপরে আছে 9 নম্বর, প্রাকৃতিক রাষ্ট্রীয় মালামাল সম্পদ ধ্বংস বা ক্ষতি করা যাবে না। সংগঠনের ক্ষতি ও মানহানি রাষ্ট্রীয় বিধানের অপমানিত হবে এমন কোনো কাজ করা যাবে না। প্রাকৃতিক ও রাষ্ট্রীয় মালামাল সম্পদ এগুলা কি? প্রাকৃতিক সম্পদ রাস্তাঘাটে ধরেন গরু ছাগল সহ অনেক কিছুই থাকে, মানে জীবজন্তু যা আছে গাছগাছরা থেকে শুরু করে। রাষ্ট্রীয় মালামাল কি? রাস্তায় কারেন্টের পিলার এগুলো বিভিন্ন রকমের রাষ্ট্রীয় মালামাল থাকে রাস্তাঘাটে, এইগুলো ধ্বংস করা যাবে না, ক্ষতি করা যাবে না। সংগঠনের ক্ষতি বা মানহানি রাষ্ট্রীয় বিধানের অপমানিত করা যাবে না। রাষ্ট্রীয় বিধানকে ট্রাফিক আইন থেকে শুরু করে সর্বকিছু, এবং কি সংগঠনের মানহানি কিভাবে করবেন? আপনি এই সংগঠন থাকা আরেক জায়গায় যে সংগঠন নামে দুর্নাম করবেন, খারাপ কথা বলবেন, মিথ্যা প্রচার করবেন, এইগুলো যদি করা হয় তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 10 নম্বর, দুর্ঘটনাজনিত সুস্থ চিকিৎসা ব্যয় এককালীন অর্থ অনুদান ট্রাস্টি বোর্ড বহন করবে শর্ত সাপেক্ষে। ট্রাস্টি বোর্ড থেকে আর্থিক অনুদান পেলে সংগঠন থেকে পাবে না, তবে কিছু আংশিক খরচ সংগঠন বহন করবে। ট্রাস্টি বোর্ড থেকে অনুদান পেতে ব্যর্থ হলে সেক্ষেত্রে সংগঠনের নিয়মে বহন করবে, তবে লাইসেন্স থাকতে হবে বৈধ। আপনি যদি ট্রাস্টি বোর্ড থেকে আপনার অনুদান পান, একজন ড্রাইভার মারা গেলে 5 লক্ষ, পঙ্গু হলে 3 লক্ষ, গুরুতর আহত হলে 1 লক্ষ টাকা, এইগুলো যদি আপনি পেয়ে যান তাহলে সংগঠন থেকে আপনি কোনো অনুদান পাবেন না। তবে কতটুকু পাবেন? প্রাথমিক যে খরচগুলো আছে অ্যাম্বুলেন্স ভাড়া থেকে যে সেগুলো, যদি তাদের ফ্যামিলিগত পরিস্থিতি খারাপ থাকে অবশ্যই সংগঠন তাকে হেল্প করবে। তারপরে আছে আপনি যদি ট্রাস্টি বোর্ড থেকে একেবারে কিছু না পান, সেই ক্ষেত্রে এই সংগঠন আপনার পাশে দাঁড়াবে। যেমন আমি সাধারণ একটা উদাহরণ দিই, আপনারা অনেকে হয়তো দেখছেন গাজীপুরের শ্রীপুর নামক একটা জয়নাবাজার একটা শাখা আছে আমাদের, সেই শাখায় আমিনুল নামে এক ড্রাইভার সাহেব মারা যাওয়ার পর তার রাষ্ট্রীয় অধিকারটা আমরা বাস্তবায়ন করতে পারি নাই, তবে তার পরিবারের হাতে এই শ্রীপুর একটা সামান্য থানা শাখা 1,84,000 টাকা তুলে দিয়েছে তার ফ্যামিলির হাতে। তারপরে আছে 11 নম্বর, দৈনিক, সাপ্তাহিক, মাসিক, বাৎসরিক ও বিশেষ কারণে সাংগঠনিক কার্যক্রমে উপস্থিত থাকতে হবে, সকল প্রকার আমানতের হেফাজত করতে হবে। অবশ্যই আপনার সংগঠনের কার্যক্রমে যদি আপনাকে ডাক দেওয়া হয় আপনাকে উপস্থিত থাকতে হবে, যদি আপনাদেরকে ডাকা হয়। এটা আপনাদের স্বার্থের জন্য, সারা বাংলাদেশ মোটর ডিপার্টমেন্টের স্বার্থের জন্য যদি ডাক দেওয়া হয় অবশ্যই আপনাদেরকে উপস্থিত থাকতে হবে। 12 নম্বর, জরুরি শ্রমিক সেবায় এগিয়ে আসতে হবে এবং প্রয়োজনে সাধ্য অনুযায়ী নির্যাতিত মোটর শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে বাধ্যতামূলক। জরুরি শ্রমিক সেবা কি? রাস্তাঘাটে যখন একজন ড্রাইভার সাহেব অ্যাক্সিডেন্ট করে পড়ে থাকে তখন আপনি এইটাকে মনে করবেন জরুরি শ্রমিক সেবা, আপনি তাৎক্ষণিক তার পাশে গিয়ে দাঁড়াবেন। এবং এই জায়গায় বলা হয়েছে প্রয়োজনে সাধ্য অনুযায়ী মোটর শ্রমিকদের পাশে দাঁড়াতে হবে বাধ্যতামূলক। সাধ্য অনুযায়ী বলতে কি বুঝাইছে? আর্থিক সহায়তা থেকে, সময় থেকে শুরু করে আপনার যা কিছু আছে সর্বকিছু দিয়ে ওই জরুরি সেবার যে রোগীগুলো আছে তাদের পিছনে আপনি দাঁড়াবেন, সব কিছু দিয়ে সাধ্য অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে বাধ্যতামূলক।
13 নম্বর, প্রতিটি শাখায় লাইব্রেরি এবং মোটর শ্রমিকদের সুবিধার জন্য যথাযথ ব্যবস্থা থাকতে হবে। এটা গুরুত্বপূর্ণ একটা লাইন। প্রতিটি শাখায় লাইব্রেরি। আমাদের মোটর শ্রমিকরা কেতনে শিক্ষিত, প্রত্যেকটা শাখায় লাইব্রেরি দিল, বইয়ের গাদা রাখলো আর তারা শিক্ষিত হয়ে গেল, এরকম না। আমরা মোটর ডিপার্টমেন্টের জন্য প্রতিটি শাখায় লাইব্রেরির কথা এই কারণে বলেছি, আপনাদের মাঝে যারা সিনিয়র ওস্তাদ আছে তারা যদি একটা সময় মিটিং করে বসে তাদেরকে যদি সুশিক্ষা দেয়, কিছু নিয়ম কানুন যদি জানিয়ে দেয়, আমি মনে করব সেই উস্তাদটাই আপনাদের জন্য লাইব্রেরি, সেই উস্তাদকে আপনারা লাইব্রেরি হিসাবে গণ্য করবেন। তবে এইসব কাজের দরকার আছে। 14 নম্বর, সড়ক মহাসড়কের সুশৃঙ্খল ও সুব্যবস্থা সুবিচারের জন্য গাড়ির সামনে ও পিছনে সিসি ক্যামেরা ও মনিটরের প্রত্যেকটা সেক্টরে থাকতে হবে। সড়ক মহাসড়কে যেসব গাড়ি চলে সামনে পিছনে যদি সিসি ক্যামেরা থাকে, তাহলে এক ড্রাইভার আরেক ড্রাইভারের লগে লাগলে অন্যথায় আরেকজনের দোষ দিতে পারবে না। মনিটর থাকতে সেখানে যদি আপনার মনিটরে সেট থাকে, অবশ্যই আপনি শুভেচ্ছা পাবেন। এই মাত্র 14টা লাইন বললাম। আমাদের ইনশাআল্লাহ অনেকগুলো নীতিমালা আছে, যে নীতিমালাগুলো আপনারা ডিসেম্বরের পরে জানতে পারবেন, কারণ সেই নীতিমালার মধ্যে লুকিয়ে আছে ড্রাইভার সাহেবদের অধিকার। সেই নীতিমালার মধ্যে বলা আছে সংগ্রাম, যেই নীতিমালার মধ্যে বলা আছে এই সংগঠনের 64 জেলার ড্রাইভার সাহেবরা কিভাবে আমরা একত্রিত করতে পারবো। সেই নীতিমালার ভিতরে বলা আছে কিভাবে ড্রাইভার সাহেবদের রক্তে আগুন জ্বালাতে হবে। সেই নীতিমালার মধ্যে বলে আছে আমরা কিভাবে একত্রিত হতে পারবো, ঐক্যের ডাকে সাড়া দিয়ে আমাদের ড্রাইভার সাহেবদের সম্মান ফিরিয়ে আনবো। তো অনেক কথাই বললাম, আমি আর আমার কথা বাড়াবো না, অনেকক্ষণ কথা বলছি। যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ও সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের চেয়েও আমি বেশি ধন্যবাদ দিচ্ছি রাস্তার পাশে লুকিয়ে থাকা আমার কলিজার ভাইয়েরা যারা দাঁড়িয়ে কথাগুলো শুনতেছেন, আপনাদেরকে আমি মন থেকে সেলুট করি। আপনারা চাইলে ভিতরে এসে বসতে পারেন। অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন। আর এই 14 গ্রাম থানা শাখার ড্রাইভার সাহেবরা আপনারা সবসময় ভালো থাকার চেয়ে অন্যদেরকে ভালো রাখার চেষ্টা করবেন। জয় হোক নির্যাতিত মোটর শ্রমিক, একতা ঐক্য সমগ্র বাংলাদেশ।